আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী অসীম সরকার মহাশয়কে পদ্মফুল চিহ্নে ভোট দিন, ভোট দিন। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী অসীম সরকার মহাশয়কে পদ্মফুল চিহ্নে ভোট দিন, ভোট দিন। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। গণপ্রিয় মানুষদের কাছে অনুরোধ, আপনারা সকলে আসন গ্রহণ করুন। আমাদের আজকে এই পথসভার উদ্বোধনী ভাষণ দেবেন ভারতীয় জনতা পার্টি 2024 আসন্ন লোকসভা নির্বাচনের পূর্বে সাংগঠনিক বিষয়ে আমাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন পূর্বস্থলী উত্তর বিধানসভার 1 নম্বর মণ্ডলের সহ-সভাপতি মাননীয় দেবপ্রসাদ চৌধুরী মহাশয়। মাননীয় দেবপ্রসাদ চৌধুরী মহাশয়কে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমরা সকলে অনুরোধ করছি। কি বলছি नमः रामचंद्राय रामभद्राय वेधसे नमः रघुनाथाय नाथाय सीताय पतये नमः। এই প্রণাম মন্ত্র হলো আমাদের গোটা ভারতবর্ষে প্রাণ পুরুষ প্রভু রামচন্দ্রের প্রণাম মন্ত্র। আমি আবার একবার বলছি, আপনাদের শুনে রাখা দরকার, আপনাদের জানা দরকার। কারণ রামের পুজো আমরা করেছি, রাম মন্দির আমরা প্রতিষ্ঠা করেছি, তাই পার্শ্ববর্তী বাড়ির কর্মরতা মা ও ভগ্নীদের উদ্দেশ্যে আমি এই প্রণাম মন্ত্র আর একবার উচ্চারণ করছি, আপনাদেরও জানা উচিত। নমঃ রামচন্দ্রায় রামভদ্রায়
নমঃ রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। আমি আর একটি প্রণাম মন্ত্র বলছি, যে প্রণাম মন্ত্র শিশু থেকে কৈশোর যে সমস্ত ছাত্র ছাত্রীরা স্কুলে পড়াশোনা করছেন, আজকের ভারতীয় সংস্কৃতির প্রতি এতটাই বিমুখ পরিবার পরিজনের কর্তা ব্যক্তিরা, তাদের উদ্দেশ্যে আপনার শিশু সন্তানকে, আপনার ছাত্রকে এ শিক্ষাটাও আপনাদের দেয়া আশু প্রয়োজন। কজ্জল পূরিত লোচন ভালে নপুযুগ শোভিত মুক্তার হারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। আমি এই মন্ত্র উচ্চারণ কেন করলাম জানেন? আমারও একটা শৈশব কেটেছে, আমার একটা শিশু দিন চলেছে। আমি শিক্ষাগত যোগ্যতা যেটুকু অর্জন করেছি, আমার বাড়ি হচ্ছে পুটসুরি, কিন্তু আমি মাতুলা হয়েছিলাম কাটোয়া থানার পোস্ট গ্রাম, আমার মামার বাড়ি। তো আমার মামার বাড়ির পরিবেশটা এতটাই সুন্দর, আমার দাদু দিদা মামা মাসি আমার যে গার্জেন ছিল, সেই গার্জেন থেকে এই শিক্ষা দিয়েছে, পড়তে বসার আগে তোমরা সকালে যখন পড়তে বসবে, পড়তে বসবার আগে দেবী সরস্বতীর বন্দনা করা উচিত। বইটাকে, স্লেটটাকে আপনার আসনের সামনে নিয়ে এসে এই প্রণাম মন্ত্র উচ্চারণের মাধ্যমে প্রণাম মন্ত্র বলে দেবী সরস্বতীর প্রতি শ্রদ্ধা নিবেদন করার পরে পড়াশোনা করতে হবে। তো সেই শিক্ষা আমি আমার শৈশব থেকে পেয়ে এসেছি। আমাদের মঞ্চের সামনে এই যে শিশু কৈশোর দাঁড়িয়ে রয়েছে, আমি এদের মা বাবাদের উদ্দেশ্যে বলছি, আপনারা এই শিক্ষায় আপনার সন্তান সন্ততিদেরকে একটু শিক্ষা দিন। দেবী সরস্বতী বন্দনা আপনার সন্তান সন্ততিকে দিয়ে পাঠ্য পুস্তকের উপরে মনোনিবেশ করার ব্যবস্থা করুন। এটা আমার আগ্রহ আপনাদের কাছে। আমরা রাজনীতি করতে এসেছি, রাজনীতির মঞ্চে বিভিন্ন রাজনৈতিক দল আছে, সেই দলের বিভিন্ন নেতারা এক দল আরেক দলকে গালিগালাজ করবে, মিথ্যাচার করবে, রাজনৈতিক বক্তব্য দেবে। এটা তো খুব স্বাভাবিক, কিন্তু আমি যে কথাটা বলে শুরু করলাম, আমি আশা করি কোন রাজনৈতিক দলের নেতার কাছে, ভারতবর্ষের বা পশ্চিমবাংলার কোন রাজনৈতিক দলের নেতার কাছে আমার বক্তব্যের সূচনায় আমি আপনাদের কাছে যে কথাটা বললাম, আমি দায়িত্ব নিয়ে বলছি, কোন নেতার কাছ থেকে এই দেবী সরস্বতীর মন্ত্র, প্রভু রামচন্দ্রের মন্ত্র কেউ কোনদিন উচ্চারণ অতীতে করেনি, আজকের দিনে করবে না, আগামী দিনেও করবে না।
তাই আমি শুরু করলাম, যদি একটু আপনাদের মধ্যে চেতনা জাগে, যে প্রান্তে আমাদের এই পথসভা হচ্ছে, দেবাদিদেব মহাদেবের এখানে একটি ছোট্ট আকারে মন্দির রয়েছে, যে উপাসনা স্থলে আপনারা খুব আগ্রহ করে হয়তো কোনো বাৎসরিক উৎসবে এখানে ঢাক ঢোল বাজিয়ে শিবরাত্রিতে আপনারা পুজোর অনুষ্ঠান পালন করেন, খুব ভালো কথা। এই ঠাকুরের, এই দেবাদিদেব মহাদেবের মন্দির প্রাঙ্গণে আমরা ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব আমরা আজকে বক্তব্য রাখতে এসেছি। তাই প্রথমেই দেবাদিদেব মহাদেবের চরণে বিনম্র শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। গোয়ালবাড়ি মামুদপুর 2 এর অন্তর্গত। তার আগের পরিচয় হলো, আমরা লোকসভা নির্বাচনের প্রাক্কালে আমাদের প্রার্থীর সমর্থনে ভোট দেবার জন্য আপনাদের কাছে আবেদন করতে এসেছি। আমাদের বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের অধীনে পূর্বস্থলী উত্তর বিধানসভার অন্তর্গত মামুদপুর 2 নম্বর মণ্ডলের অধীনে গোয়ালবাড়ি গ্রামে আমরা আজকে আমাদের পথসভা শুরু করেছি। আমাদের বিভিন্ন বক্তারা আছেন, তারা আমার পরে বক্তব্য রাখবেন। তো আমি বক্তব্যের শুরুতেই এই জায়গায় যে সমস্ত ব্যবসায়ী বৃন্দ ক্ষুদ্র আকারে, বাচ্চারা তোমরা এখানে পাশে আসন পাতা আছে, এখানে একটু বসে গেলে ভালো হয়, একটু এখানে বসে পড়ুন। ছড়িয়ে ছিটিয়ে রাস্তাটাকে বন্ধ করে অন্যের ক্ষতি যাতে না হয়, তার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি, এই আসন পাতা আছে এখানে বসুন। কারণ গ্রামে প্রয়োজনে হয়তো ট্রাক্টর বা অটো টোটো এগুলো ঢুকবে, তাদের যেন কোনো রকম অসুবিধা না হয়, তার জন্যই আমি আপনাদের অনুরোধ করছি, সামনে দাঁড়িয়ে না থেকে এখানে এই আসন গ্রহণ করুন। তাহলে হবে কি, আমাদের বক্তব্যটাও রাখতে ভালো লাগবে। তো যাই হোক, এই গ্রামের এই বাজার সংলগ্ন স্থানে যে ব্যবসায়ী বৃন্দ রয়েছেন, কর্তব্যরত ব্যবসায়ী বৃন্দ, তাদেরকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি গৈরিক অভিনন্দন জানাই। বিভিন্ন প্রান্ত থেকে আগত ক্রেতা মণ্ডলী, তাদেরকে শুভেচ্ছা জানাই। তৎসহ যান্ত্রিক যোগাযোগ মাধ্যমে আমার কণ্ঠস্বর যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে, এতদ অঞ্চলের শুভবুদ্ধি সম্পন্ন, রাজনৈতিক সচেতন এবং পার্শ্ববর্তী বাড়ির কর্তব্যরতা মা ও পিতৃস্থানীয়, তাদেরকে বিনম্র শ্রদ্ধায় আমি প্রণাম নিবেদন করি। উক্ত ফ্যামিলি আমার সমবয়সী যুবক যুবতী, তাদেরকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গৈরিক অভিনন্দন জানাই। উক্ত পরিবারের আমার থেকে বয়সে ছোট স্নেহের ভাই ও ভগ্নীদের জানাই স্নেহের আন্তরিক ভালোবাসা।
আমাদের মঞ্চের সামনে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে যারা দাঁড়িয়ে আছেন, বিভিন্ন স্তরে বিভিন্ন বয়সের সকলকে আমি গৈরিক অভিনন্দন জানাই। তৎসহ আমার মণ্ডল পূর্বস্থলী উত্তর বিধানসভার অধীনে আমার মণ্ডল সভাপতি এখানে আমাদের মঞ্চের আসনে উপবিষ্ট রয়েছেন শ্রদ্ধেয় সঞ্জীব হাজরা মহাশয় এবং এই বুথের সভাপতি, শক্তি কেন্দ্রের প্রমুখ এবং যুব মোর্চার কার্যকর্তা, ওবিসি মোর্চার সভাপতি, তাদেরকেও সকলকে আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গৈরিক অভিনন্দন জানাই। তৎসহ আমাদের এই প্রোগ্রাম সঠিকভাবে পরিচালনা করার জন্য কেন্দ্রীয় নির্বাচন কমিশনারের দায়িত্বপ্রাপ্ত যে সমস্ত আধিকারিকদেরকে আমাদের এই মিটিং কভার করবার জন্য পাঠিয়েছেন, এখানে উপস্থিত আছেন ওই ভাই বন্ধুদেরকে গৈরিক অভিনন্দন জানাই এবং প্রশাসনের কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার পুলিশ, তাদেরকেও শুভেচ্ছা জানাই। এবার আমি মূল বক্তব্যে প্রবেশ করছি। আমি জানি না আমি কতক্ষণ বক্তব্য রাখতে পারবো, আমি আপনাদের কতটুকু মনোরঞ্জন করতে পারবো সেটা আমি জানি না, কারণ আমাদের আরো বক্তারা আছেন, তাদের বক্তব্য আপনাদের শুনতে হবে। তো এই ছোট্ট গ্রামের নিশ্চয়ই তৃণমূল কংগ্রেসের নেতারা আছেন বা সিপিএম এর নেতারা আছেন বা অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও হয়তো যান্ত্রিক যোগাযোগ মাধ্যমে আমাদের কণ্ঠস্বর নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমি তাদের অবগতির জন্য আমি জানাতে চাই, এই আসন্ন লোকসভা নির্বাচনে আজকে গোটা ভারতবর্ষের আকাশ বাতাস মুখরিত করে যে সুনামির ঝড় উঠেছে, সেই সুনামির ঝড় আপনারা ইতিমধ্যে উপলব্ধি করতে পেরেছেন। যারা দৈনন্দিন জীবনযাত্রার মাধ্যমে খেতে খামারে আপনার পারিবারিক ব্যবসা, দুধ বিক্রেতা, মিষ্টান্ন তৈরি করার জন্য ছানা দই, মানুষকে বেঁচে থাকবার জন্য সব থেকে মূল্যবান যে রসদ, আপনারা শ্রীকৃষ্ণের বংশধর, প্রভু শ্রীকৃষ্ণের বংশধর এই ঘোষ পরিবার, এই ঘোষেদের দ্বারাই প্রতিটি মানুষকে বাঁচবার জন্য সব থেকে যে মূল্যবান এবং পুষ্টিকর খাদ্য সামগ্রী যোগান দেন এই গ্রাম তথা পার্শ্ববর্তী গ্রামের আমার ঘোষ পরিবারের সদস্যরা প্রতিনিয়ত তাদের ব্যবসার মধ্যে নিজেদেরকে নিয়োজিত করে আমরা মানুষের মুখে মিষ্টান্ন, যে গাওয়া ঘি আজকের যুগে টিভির মাধ্যমে বিজ্ঞাপন দিতে হচ্ছে। কেন জানেন? টিভির মধ্যে বিজ্ঞাপন দিতে হচ্ছে
যে বিশুদ্ধ ঘি, সিএন চ্যানেল খুললেই আপনারা দেখবেন সংবাদ পরিবেশনের মাধ্যমে মুহুর বিজ্ঞাপন আসছে, আপনারা একেডি ঘি ক্রয় করে খান। তার মানে কি? প্রকৃত বিশুদ্ধ ঘি আজকে ব্যবসায়ী ক্ষেত্রে এমন একটা জায়গায় পৌঁছে গেছে, বিশুদ্ধ ঘি তার মধ্যেও ভেজাল মিশ্রিত করে মানুষের জীবনহানি ঘটানোর জন্য এই সব থেকে উল্লেখযোগ্য মানুষের পুষ্টিকর খাবার বিশুদ্ধ ঘি, যেটা উৎপন্ন করে আমাদের এই ঘোষ পরিবারের মা বোনেরা। আমার পাশেই বসে আছে এখানে অনেক দাদা, এনাদের দ্বারা সেই বিশুদ্ধ ঘি তৈরি হয়। আর এই বিশুদ্ধ ঘি পাওয়ার জন্য ভেজালে সম্পূর্ণ পরিপূর্ণ বোতলজাত, কৌটোজাত নানা রকম প্যাকেজিং সিস্টেমের মধ্যে বিশুদ্ধ ঘিকে ভেজাল মিশ্রিত করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিজ্ঞাপনের মাধ্যমে এই গোয়ালবাড়ি গ্রামের আমার দাদা যে ঘিটা বিক্রি করছে, তার প্রাধান্য মানুষের কাছে পৌঁছায় না। এটা হচ্ছে খুবই লজ্জার বিষয়। তাই সব থেকে মানুষের উল্লেখযোগ্য পুষ্টিকর খাবার আমাদের এই ঘোষ পরিবারের মানুষরা দীর্ঘদিন ধরে, অনন্তকাল ধরে এই দুধ ঘি এরা বাজারে বিক্রি করছে। তার মিষ্টান্ন, সন্দেশ এই সমস্ত বাজারে বিক্রি হচ্ছে। এনাদের অবদান সঠিকভাবে এনারা পান না। বিভিন্ন দুধ ক্রয় কেন্দ্র খুলেছে, বিভিন্ন জায়গায় ক্যাম্প খুলেছে। সেই দুধ ক্রয় কেন্দ্রেও কিন্তু দুধকে পরিপূর্ণ শুদ্ধতা আছে জন্যে তাকেও পরীক্ষার ব্যবস্থা আছে ল্যাক্টোমিটার দিয়ে। সেই ল্যাক্টোমিটার যে ঘোষ পরিবার দুধ নিয়ে গেছে, তিনি কতটা জল মিশিয়েছেন, কতটা বাতাসা মিশিয়েছেন বা পাউডার দুধ মিশিয়েছেন, এগুলো পর্যন্ত পরীক্ষা করে তাদের উপরে অত্যাচার করা হয়। প্রকৃতপক্ষে ওই দাদা নিখুঁত একদম শুদ্ধ দুধ নিয়ে গেছে, তাদেরকেও আমি নিজের চোখে দেখেছি কাঁদতে কাঁদতে ফিরে আসতে। অনেক খটিতে ক্ষীর তৈরি হয়, সেই অনেক খটি থেকে অনেক মা বোনকে আমি নিজের চোখে ফিরে আসতে দেখেছি। ওই ল্যাক্টোমিটার দিয়ে সেই দুধ পরীক্ষা করে তার দুধটাকে বাতিল করে দিয়েছে। আমার চোখের সামনে ঘটেছে একটা বাচ্চা মেয়ে যে সেই দুধটা বিক্রি করে তার পরিবারের সদস্যদের মুখে একটু মাছ কি আনাজ কিনে নিয়ে যাবে। আমি নিজের চোখে দেখেছি বলে আমি এই বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরছি। আমি অবশ্যই চেষ্টা করব, আমি অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করব, এই ধরনের পাপে লিপ্ত আপনারা হবেন না। আপনি যে পুষ্টিকর খাদ্য মানুষের মুখে তুলে দিচ্ছেন, আপনি নিখুঁতভাবে আপনার দুধ বিক্রয় কেন্দ্রে আপনি যেন বুক বাজিয়ে
আপনার দুধ বিক্রি করে তার অর্থ নিয়ে এসে আপনি সমৃদ্ধশালী হন, এটা আমি নৈতিকভাবে আপনাদের কাছে অনুরোধ করলাম। আপনারা কেউ দুঃখ পাবেন না, এগুলো হচ্ছে বাস্তব ঘটনা। আর দুধ ক্রয় কেন্দ্রেও সেখানেও কিন্তু জালিয়াতি হয়, সেখানেও জালিয়াতি হয়। এই দুধ নিয়ে তারা অনেক কুকীর্তির সঙ্গে জড়িত আছে। এ ঘটনাও আমি নিজের চোখে দেখেছি। আমি কর্মসূত্রে ধুলাগড়ের কাছে আমি একটি ফ্যাক্টরিতে কর্মরত ছিলাম, নৌরঙ্গ ফ্লাওয়ার মিল, তার সামনেই একটা দুগ্ধ প্রোডাকশন কেন্দ্র আমি নিজের চোখে দেখে এসেছি। চাষি ঘোষেরা দুধ নিয়ে এসেছে, তার সঙ্গে সেই দুধের সঙ্গে বাতাসা মিলিয়ে, পাউডার দুধ মিলিয়ে, কেমিক্যাল মিশিয়ে সেই দুধকে বোতলজাত করে প্যাকিং করে বিক্রি করার পিছনেও বিশাল কাটমানি খাবার এই রাজ্যে ব্যবস্থা আছে। সেই জন্য আমার বক্তব্যের শুরুতেই আপনাদেরকে সচেতন করে দেওয়ার জন্য আমি এই কথাগুলো বললাম। এই কথাগুলো বলার পিছনে আজকে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী বঙ্গেশ্বরী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেভাবে মৌরসি পাট্টা গেড়ে আজকে বিগত 14 বছর ধরে মুখ্যমন্ত্রীর আসনকে অলংকৃত করে তিনি রাজ চালাচ্ছেন। আমি তৃণমূল কংগ্রেসের ভাইদের, দাদাদের, মা বোনেদের উদ্দেশ্যে প্রশ্ন করতে চাই, আপনারা তো এই লোকসভা নির্বাচনে ওই তৃণমূল কংগ্রেসের নেতাদের কথা শুনে হয়তো নোটের বান্ডিল নিয়ে এসে রাতের অন্ধকারে আপনার ভোটটা ক্রয় করবার জন্য তৃণমূলের নেতারা উপস্থিত হয়ে যাবেন। তৃণমূলের নেতারা এসে আপনাদের ধমকি দেবেন যে বিজেপিকে ভোট দেবে না, তোমরা তৃণমূলকে ভোট দাও, ভোট না দিলে তোমাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। 500 টাকার জায়গায় আমরা 1000 টাকা করে দিয়েছি। আর আদিবাসী সম্প্রদায়ের থেকে হরিজনদের জন্য 1200 টাকার ব্যবস্থা করে দিয়েছি। এই ধরনের উপঢৌকন মিথ্যাচার করে আপনাকে প্রলোভন দিয়ে আপনি যাতে তৃণমূল কংগ্রেসকে আপনি ভোটটা দেন, আপনার মাথা চিবিয়ে খাবে তৃণমূল কংগ্রেসের নেতারা। আমি প্রশ্ন করতে চাই, এই লক্ষ্মীর ভান্ডার চালু হবার আগে আপনারা কি সংসার চালাতেন না? আপনারা কি না খেয়ে দিন যাপন করতেন? আপনার পরিবারের কর্তব্যরতা যে পুরুষ এবং যে রোজগারে মানুষটি ছিলেন, তিনি তো আপনার পরিবার পরিজনকে সুখ এবং সমৃদ্ধি, আপনার সন্তান সন্ততিদের শিক্ষা দীক্ষার জন্য অতীতে তারা পরিশ্রম করেনি? দিনগত পাপক্ষয় করে আপনার পরিবারের শান্তির জন্য তারা প্রচেষ্টা নেয়নি? নিশ্চয়ই নিয়েছে। এই লক্ষ্মীর ভান্ডার পাবার পরে আমরা লক্ষ্য করেছি যে দিদি আমাদের লক্ষ্মীর ভান্ডার দিয়েছে। আপনার লক্ষ্মীর ভান্ডার কত? 500 টাকা। 500 টাকায় একটা পরিবারে কতটুকু সাশ্রয় হবে কেউ বর্ণনা করতে পারবেন? একটা সংসার চালাতে গেলে আজকের যুগে যা জিনিসপত্রের দাম
যা মানুষের পরিষেবা, আপনার মোবাইল আছে বাড়িতে, আপনার বাড়িতে টিভি আছে, আপনার বাড়িতে ইলেকট্রিক বিল আছে, আপনার স্বাস্থ্য ক্ষেত্রে খরচা আছে, আপনার দৈনন্দিন অনেক সমস্যার মধ্যে দিয়ে আপনার দিন কাটাতে হয়। 500 টাকায় আপনি বড়জোর বলবেন কোনো বৌদি বা কোনো বোন বলবেন যে আমার তো বাবা মোবাইলে 239 টাকা, এই 500 টাকার ভাতা পেয়েছি, এই 500 টাকার ভাতা পেয়ে আমি আমার মোবাইলটা রিচার্জ করতে পারবো। হয়তো 1 মাসের ইলেকট্রিক বিল 200-300 টাকা এসেছে, সেইটা মিটিয়ে দিতে পারবো। আপনার পরিবারের পূর্ণাঙ্গ চাহিদা কি এই 500 টাকায় মিটে যাবে? মিটে যাবে না। তার যোগান কিন্তু আপনার পরিবারের যে মাথা আছে বা আপনি নিজেও এই ঘুঁটে বিক্রি করে, দুধ বিক্রি করে আপনার সংসারকে প্রতিপালন আপনাকেই করতে হয়। এটার কারণ কি জানেন? এটার কারণ হচ্ছে আমাদের বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশ, সেই মধ্যপ্রদেশ সরকারের মুখ্যমন্ত্রী গোটা মধ্যপ্রদেশের লাডলি যোজনা ঘোষণা করেছেন। লাডলি যোজনার মাধ্যমে মধ্যপ্রদেশের মহিলাদের জন্য 1500 টাকা, আজকে সেটা 2000 টাকা করেছেন। রাজস্থানে আজকে 2000 টাকা করেছেন। তাদের এইটা করে দেওয়ার পিছনে যে যুক্তিটা আছে, কৃষি ক্ষেত্রে সারা বিশ্বে এই ভারতবর্ষের যে কৃষি প্রধান দেশ বলে মমতা বন্দ্যোপাধ্যায় জাহির করে ঢাকঢোল পিটিয়ে রাজনীতি করছেন, সেই মধ্যপ্রদেশ কৃষি প্রধান দেশ হিসেবে শিবরাজ সিং চৌহান প্রমাণ করে দিয়েছেন দেশের মানুষকে কৃষি ক্ষেত্র, স্বাস্থ্য ক্ষেত্র, শিক্ষা ক্ষেত্র, সামাজিক ক্ষেত্রকে কেমন ভাবে তার শাসন ব্যবস্থার মাধ্যমে পরিচালনা করতে হয়। শিবরাজ সিং চৌহান চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন। আমাদের প্রয়াত দুবারের রাষ্ট্রপতি মাননীয় প্রণব মুখোপাধ্যায় ওই মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহানের কৃষি ক্ষেত্রের উন্নয়ন গিনেস বুক অফ ওয়ার্ল্ডে একটা দৃষ্টান্ত স্থাপন করে উনি দেশ পরিচালনা করতে কেমন ভাবে হয় সেটা আমাদের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জি গোটা ভারতবর্ষের জনগণের কাছে প্রমাণ করে দিয়েছিলেন। আমি নিজে কর্মসূত্রে মধ্যপ্রদেশ গেছি। বিজেপি সরকার আসবার আগে, যখন কংগ্রেসের সরকার ছিল, আপনারা কল্পনা করতে পারবেন না। আমার সঙ্গে 2 ছেলেকে নিয়ে গিয়েছিলাম মধ্যপ্রদেশে। কিসের জন্যে? দিদি তো 12টা বাজিয়ে দিয়েছে চাকরির ক্ষেত্রে, তাই চাকরির সন্ধানে আমি নিজে, আমারই জেঠতুতো ভাই আর একটি ছেলেকে আমি মধ্যপ্রদেশ নিয়ে গিয়েছিলাম। তো সেই মধ্যপ্রদেশের
এমন দৃষ্টান্ত আপনারা কোন বক্তার কাছে জীবনে শোনেননি, আমার কাছে শুনুন। সেই মধ্যপ্রদেশ এক মরুভূমিময় পাহাড় ঘেরা একটা প্রদেশ। সেই প্রদেশের পানীয় জলের এমন সংকট, মানুষের জলের জন্য এত সংকট আপনারা কল্পনা করতে পারবেন না। সরকারিভাবে শৌচালয় নির্মাণ ছিল। আমি নিজে সরকারি শৌচালয়ে শৌচকর্ম করবার জন্য আমি সেই শৌচালয়ে গেছি, কিন্তু আমাকে একটা টাকা দিয়ে এই যে আমুল স্প্রের দুধের কৌটো 1 লিটারের, গ্লাক্সোর 1 লিটারের যে দুধের কৌটো আছে, সেই কৌটোর মধ্যে 1 লিটার জল আমাকে দেয়া হলো। আমার জেঠতো ভাইকেও দেয়া হলো 1 টাকার বিনিময়ে 1 লিটার জল। আর বলে দেয়া হলো এই 1 লিটার জলে আপনি শৌচকর্ম করবেন, আপনি মুখ হাত ধোবেন, আপনি স্নান করবেন, যা করবেন আপনাকে এই 1 লিটার জলের মধ্যেই করতে হবে। আপনি 50 টাকা দিলেও আপনার জন্য পানীয় জলের আর কোনো ব্যবস্থা আমাদের নেই, আমরা দিতে পারবো না। বাধ্য হয়ে কোন রকমে ওই কাগজ দিয়ে পশ্চাদেশ মুছতে বাধ্য হয়েছি। আর সেই জলটুকু বাঁচিয়ে নিয়েছে, মুখে তো আর দিইনি, হাতটা পরিষ্কার করে আমি সেখান থেকে চলে এসেছি। তো সেই মধ্যপ্রদেশে এই রকম পরিণতি ছিল। আমি জ্বলন্ত দৃষ্টান্ত। আর সেই মধ্যপ্রদেশ ভারতীয় জনতা পার্টি সরকার গড়ার পর গোটা মধ্যপ্রদেশকে সুজলা সুফলা শস্য শ্যামলা একটা মধ্যপ্রদেশ উপহার দিয়েছে এবং প্রমাণ করে দিয়েছে মরুভূমির দেশ, পাহাড়ের দেশ, সেখানেও ফসল ফলানো যায়। আজকে কৃষিতে ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠত্বের তকমা অর্জন করেছে মধ্যপ্রদেশ। এরা বড় বড় ফুটানি মারে না। কৃষি প্রধান দেশ আমাদের পশ্চিমবাংলা, আপনাদের ফুটানি বিজেপি ঘুঁচিয়ে দিয়েছে। বিজেপি শাসিত রাজ্য রাজস্থান, বিজেপি শাসিত রাজ্য গুজরাট, এই রাজ্যের পরিণতি পানীয় জলের জন্য যে মরুভূমির দেশ রাজস্থান, আমি নিজে গেছি, ধুধু করছে মাঠ, বালু, সেই বালুর মধ্যে উট চড়ে বেড়াচ্ছে, মানুষ পানীয় জল ঠিক মতো পেত না। এরকম দৃশ্য আমার নিজের উপলব্ধি আছে। তাই আমি এই উদাহরণগুলো দিলাম। এই ডাইনি মুখ্যমন্ত্রী বিগত 14 বছর ধরে আপনার প্রতিটি পরিবারের যে সর্বনাশ করেছে আপনারা নিশ্চয়ই জানেন। আমি বিশেষ করে আমি জানি হয়তো তৃণমূলের নেতারা
এখানে লেকচারবাজি করতে দু একদিনের মধ্যেই আসবে, সেই বাচাধনকে প্রশ্ন করবেন। বিজেপির নেতা এই কথা বলে গেছে, যদি বুকের পাটা থাকে, আমি আমার মোবাইলে ক্যাসেট করছি, এখানে নির্বাচন কমিশনারের আধিকারিকরা আছে, আমার বক্তব্যের পূর্ণাঙ্গ ক্যাসেট হচ্ছে, এই বক্তব্য ডিএম এর কাছে যাবে, এসডিওর কাছে যাবে। কাজেই অবান্তর, অপ্রাসঙ্গিক, অনৈতিক এবং মিথ্যাচার আমি যদি করি, আমার বিরুদ্ধে মানহানি মামলা করতে পারে, আমাকে জেলে ঢুকিয়ে দিতে পারে। তাই আমার দীর্ঘ ৩৯ বছর ধরে ভারতীয় জনতা পার্টির একজন দায়িত্বশীল কার্যকর্তা হিসাবে আমি প্রচন্ড গর্ববোধ করি। আমি ভারতীয় জনতা পার্টি করি, আমি প্রচন্ড অহংকার করি, আমি বিজেপি করি বলে আমি প্রচন্ড গর্ববোধ করি। আমি ভারতীয় জনতা পার্টির একজন সৈনিক হিসেবে, একজন যোদ্ধা হিসেবে মানুষের কল্যাণে, দেশের কল্যাণে, আমার সমাজের কল্যাণে, প্রতিটি গরিব মানুষের কল্যাণে আমি জীবন বাজি রেখেছি। বিগত ৩৯ বছর ধরে আমার রাজনৈতিক ক্যারিয়ারে ইতিমধ্যে আমি কয়েক হাজার জায়গায় আমি বক্তব্য রেখেছি। আমার বক্তব্যের সমালোচনা করবার কারো কোনোদিন বুকের পাটা হয়নি। এসডিও ডিএম এই কালনা কাটোয়া আমাদের বর্তমান, এমনকি কলকাতার বিভিন্ন জেলাতেও এইভাবে নির্বাচন কমিশনারের আধিকারিকরা আমার মুখের সামনে ক্যামেরা নিয়ে আসে। গত ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে আমার বক্তব্য রাখতে হয়েছিল, আমি বাধ্য হয়েছিলাম রাজীব ভৌমিকের জন্য। একটু জলের ব্যবস্থা করুন। সঞ্জীব টাইম বলবে, বলে যাও না, তোমার যতক্ষণ খুশি বলে যাও। বলি তাহলে আসছে। আমি আমার অতীতের এই কথাগুলো বলার পিছনেও একটা যুক্তি আছে। আমাদের সাংগঠনিক যে বিষয়, আমার কর্মীদেরকে উদ্বুদ্ধ করার জন্য যে রাজনীতিটা রাজনীতির মতো করে করুন। ভারতীয় জনতা পার্টির আপনি একজন সৈনিক হিসেবে যেভাবে আমি আজকে গর্ববোধ করে আপনাদের কাছে বললাম, আপনাদের ভয় খাবার কোনো কারণ নেই। তার কারণ আপনি সেই রাজনৈতিক দলের একজন সৈনিক, যে রাজনৈতিক দলটা আজকে সারা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক দলের মর্যাদা অর্জন করেছে। গোটা ভারতবর্ষের প্রায় 18টা রাজ্যে ভারতীয় জনতা পার্টির জোট এবং বিজেপি মিলিয়ে সরকার পরিচালনা করছে। যে রাজনৈতিক দলের সদস্য সংখ্যা প্রায় 18 কোটির ঊর্ধ্বে,
যে রাজনৈতিক দলের প্রধানমন্ত্রী আজকের যশস্বী বিশ্ব বরেণ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী আমাদের নয়নের মণি, আমাদের মাথার উপরে আছে। তাই কাজেই কোন এতি পেতি রাজনৈতিক দলের নেতাদের চোখ রাঙানি, তাদের ভয় দেখানোতে আপনারা পিছু হটবেন না। বুক সোজা করে কঠোর মানসিকতা নিয়ে বিজেপির ফ্ল্যাগটা কাঁধে নিয়ে ভারতীয় জনতা পার্টির কার্যক্রমে অংশগ্রহণ করুন। আপনি আপনার পরিবারের সন্তান সন্ততি, আপনার পরিবারের মা বোন ভগ্নী ভাই, আপনার মাধ্যমে রাজনৈতিকভাবে তাদেরকে সুশিক্ষিত করে তুলুন। কেন বিজেপি করার প্রয়োজন আছে? প্রতিটি আমার কর্মী ভাইদের কাছে আমি এই বার্তা দিতে চাই। এই যে আমাদের এখানে একটা প্রোগ্রাম হচ্ছে, আমাদের পুরুষ অনেক কর্মী রয়েছে। আমি আগামী দিনে চাই আপনার পরিবারের, আপনার স্ত্রী, আপনার ভগ্নী, আপনার নিকট আত্মীয় তারাও এই মঞ্চের সামনে বুকে ভারতীয় জনতা পার্টির এই লোগো লাগিয়ে, এই উত্তরীয় পরে আপনারা সেই মঞ্চটাকে সুসজ্জিত করে গড়ে তুলুন। এতেই তো ভয় খাবে এই কাপুরুষের দল। আপনি নিজের পরিবারকে যদি বিজেপি না করাতে পারেন, আপনি যুদ্ধ জয় কেমন করে করবেন? আপনি যুদ্ধ জয় করতে হলে আগে নিজেকে, আপনাকে পড়াশোনা করতে হবে, বিজেপিকে বুঝতে হবে। আগামী ভবিষ্যৎ, আপনার উজ্জ্বল ভবিষ্যৎ, এটা আপনার পরিবারকে বোঝাতে হবে। আপনার আত্মীয়, আত্মীয়র আত্মীয়, বন্ধু, বন্ধুর বন্ধু, তাদের কাছে উদাহরণ স্থাপন করতে হবে। এবং ভারতীয় জনতা পার্টি করার কতটা প্রয়োজন আছে এটা তাদের কাছে বার্তা বহন করতে হবে। তো আমি রাজীব ভৌমিকের কথাটা তুললাম, সেটা শেষ করি। তারপর তৃণমূল কংগ্রেসের নেতাদের আর সিপিএমদের আমি একটু পালিশ করব। ধৈর্য ধরুন, একটু ধৈর্য ধরুন। আমি রাজীব ভৌমিকের প্রসঙ্গটা এই জন্যে তুললাম, 2016 সালে আমি কম করে 65 জায়গায় এইভাবে চিৎকার করে ঘন্টার পর ঘন্টা আমি বক্তব্য রেখেছি। রাজীব ভৌমিক স্টেজে বসে আছে, বিশাল স্টেজ, আর মানুষের সংখ্যা ওই সমুদ্রের কাছে, সমুদ্রগড়ের কাছে প্রায় 35,000 মানুষ। সেই প্রচন্ড দাবদাহ, সেই রোদের মধ্যে অসংখ্য মহিলা, অসংখ্য বিজেপির কার্যকর্তা, আর স্টেজেও বসে রয়েছে রাজ্য কমিটির অনেক নেতা। রাজীব ভৌমিক বসে আছে, বক্তা নেই। বক্তা যারা ছিল তাদের পুঁজি শেষ হয়ে গেছে। আমাকে রাজীবদা বলছে কৈলাস বিজয়ী বর্গী আসবে হেলিকপ্টারে, সঙ্গে এই সিনেমার নাটক সৌমেন বন্দ্যোপাধ্যায়। ওই মাঠেতেই আগের দিনে আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর মিটিং করার
কথা ছিল ওই স্বপন দেবনাথের নেতৃত্বে এনওসি সার্টিফিকেট দেয়নি বলে ওই মাঠেতেই রাজীব ভৌমিকের সমর্থনে আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর আসার কথা ছিল, কিন্তু ওই স্বপন দেবনাথ নোংরামি করে, নোংরা রাজনীতি করে এনওসি সার্টিফিকেট এসপি আমাদেরকে দেয়নি। তাই আমি নিজে রাজীব ভৌমিকের সঙ্গে সুজিত মজুমদারকে সঙ্গে নিয়ে সঙ্গে সঙ্গে কালনায় এসডিও অফিসে গিয়ে ধর্নায় বসে গেলাম। পরের দিনে কৈলাস বিজয় বর্গীর কথা যে বললাম, ওই কৈলাস বিজয় বর্গীও কিন্তু ওই মধ্যপ্রদেশ থেকে নির্বাচিত একজন লোকসভার মেম্বার। তার দায়িত্ব ছিল আমাদের পশ্চিম বাংলায় নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন, প্রচারের দায়িত্ব ছিল। তো ওই কৈলাস বিজয় বর্গী আসছে আসছে, সবাই আকাশের দিকে তাকিয়ে আছে যে কখন হেলিকপ্টার নামবে। আর আমি বক্তব্য রাখছি, আর নির্বাচন কমিশনারের যে আধিকারিকরা তিনজন সাংবাদিক স্টেজের নিচে ছিল। একজন সাংবাদিক স্টেজের মধ্যে উঠে পড়েছে, মাইক্রোফোনের সামনে চলে এসেছে। কেন জানেন? আমি এতক্ষণ বক্তব্য রাখছি, এই বক্তব্যের মধ্যে যদি আমি কোনো মিথ্যাচার করি, মিথ্যার আশ্রয় নিই বা কাউকে কটূক্তি করি, তাহলে আমার পিছনে আছলা বাঁশ দেবে। সেই আছলা বাঁশ দেবার জন্য স্টেজে উঠে পড়েছে, আমার মুখের সামনে চলে এসেছে সেই সাংবাদিক। আমার 2.5 ঘন্টা বক্তব্য হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে পাবলিক, এখনো আসছে না। এই করতে করতে কৈলাস বিজয় বর্গীর হেলিকপ্টার সমুদ্র গড়ে আসলো, তারপর মানুষের স্বস্তি এলো, আর আমি সেখানে আমার বক্তব্যের বিরাম দিলাম। এগুলো আমার অতীতের ঘটনা, এগুলো আপনাদের বলার পিছনে আপনাদের মধ্যেও আমি আরেকটা দেবপ্রসাদ চৌধুরী, আরেকটা সঞ্জীব হাজরা খুঁজে পেতে চাই। আপনারা পড়াশুনো করুন, শুধু বিজেপি করলেই হবে না, বিজেপির ঘরানার পড়াশুনো করতে হবে, তবেই ঘন্টার পর ঘন্টা বক্তব্য রাখতে পারবেন। যাই হোক, আমি এইবার শেষ প্রান্তে এসে গেছি। আজকে সন্দেশখালীর ঘটনা, আমার কণ্ঠস্বর যে সমস্ত মা বোনেরা শুনছেন, তৃণমূল কংগ্রেসের দাদা ভাই বন্ধু ভগ্নী আমার কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদের কি সাধারণ বিচার বিবেক বলে কিছু নেই? আজকে যে নারকীয় তাণ্ডব সন্দেশখালীর ঘটনা, সেই সন্দেশখালীর ঘটনা আজকে শুধু পশ্চিম বাংলা নয়, এই সন্দেশখালীর ঘটনা সারা ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যের মধ্যে দিয়ে মোবাইলের মাধ্যমে, দূরদর্শনের মাধ্যমে, ইন্টালেকচুয়াল পার্সেন্টের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে আজকে ছড়িয়ে গেছে। গোটা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের মধ্যেও সন্দেশখালীর ঘটনা আজকে প্রচারের আলোয় এসে গেছে। যে রেখা পাত্র দেবী দুর্গার রূপ ধারণ করেছে, আপনারা সে দৃশ্য দেখেছেন। পুলিশের মুখের সামনে কেমন ভাবে ওই রেখা পাত্র তার দলের সহযোদ্ধাদেরকে সঙ্গ নিয়ে
কেমন ভাবে পুলিশকে একেবারে নাস্তানাবুদ করে ছেড়ে দিয়েছে। ঝাঁটা নিয়ে, লাঠি নিয়ে, খুন্তি নিয়ে, যার যা বাড়িতে অস্ত্র ছিল সেই অস্ত্র শস্ত্র নিয়ে, ঝাঁটা নিয়ে তারা করেছিল। ওই পুলিশকে তারা করেছিল ওই শেখ শাহজাহানের দলের যে সমস্ত শয়তান গুলো ছিল। এই যে গণ অভ্যুত্থানের দৃশ্য আপনারা দূরদর্শনের মাধ্যমে আজকে রেখা পাত্র দেবী দুর্গার রূপ নিয়ে তার মা বোন গ্রামের মানুষের পাশে দাঁড়িয়ে আজকে এই মুখোশধারী শয়তান শাহজাহান এবং শাহজাহান বাহিনীকে তৈলমর্দন করে পশ্চিম বাংলার পুলিশ বিভাগ এখন দিদির চটি চাটতে ব্যস্ত। পুলিশের সহযোগিতা নিয়ে শেখ শাহজাহান বিগত 13 বছর ধরে ওই মহিলাদেরকে এমন ভাবে মধ্যযুগীয় বর্বরতার দৃষ্টান্ত স্থাপন করেছে। যদি ইডি শেখ শাহজাহানের ওই গোডাউনে ইনকোয়ারি না যেত, ইডি ইনকোয়ারি যাওয়ার পরে সেই গোডাউন তার বাড়ির তালা খোলেনি। শেখ শাহজাহান নির্দেশ করে দিল হাজার হাজার লেটেল বাহিনী হারমাদ বাহিনীদেরকে উস্কানি দিয়ে তারা ইডির মাথা ফাটিয়ে দিল। ইডির যারা অফিসাররা ছিল তাদেরকে তারা করলো, সেই ঘরের তালা ভাঙতে দিল না, তারা পালিয়ে আসতে বাধ্য হলো। তার পরবর্তীকালে ইডি সেখানে তদন্ত করেছে। আর এই শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়েছিল বসিরহাট থানার এসপি থেকে আরম্ভ করে সমস্ত অফিসাররা, পুলিশরা। সেই দাঙ্গাকে প্ররোচনা দিয়ে একটা অশান্তির বাতাবরণ তৈরি করে একটা আলাদা বাংলাদেশ বানাবার চক্রান্তে লিপ্ত হয়েছিল। কিন্তু শেখ শাহজাহানের আজকে ঠাঁই হয়েছে জেলে। কার জন্যে? এই রেখা পাত্র, এই মহিষী নারী, এই দেবী দুর্গা, তার জন্য। তাকে সাহায্য করেছে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির কার্যকর্তারা। তাদের সেই গণ আন্দোলনের পাশে দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়াই করে আমাদের এখানকারও অনেক নেতা গিয়েছিলেন। আমাদের পার্শ্ববর্তী মণ্ডলের বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পোদ্দারও গিয়েছিলেন ওই শেখ শাহজাহানের ডেরায় বসিরহাটে। আমাদের মোদিজির যে জনসভা হয়েছে সেখানে গিয়েছিলেন। আর শুভেন্দু অধিকারী বুক চিতিয়ে লড়াই করে ওই রেখা পাত্র এবং সন্দেশখালীর মা বোনদের পাশে দাঁড়িয়ে আজকে এই গণ আন্দোলনকে একটা মহিরুহে পরিণত করে আজকে গোটা বিশ্বের দরবারে একটা বার্তা পৌঁছে দিয়েছে। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী আবেগ সামলাতে পারেননি। শুভেন্দু অধিকারী যখন রেখা পাত্রর এই লড়াকু মনোভাব দেখার পরে শুভেন্দু অধিকারী রেখা পাত্রর নাম ঘোষণা করলেন। বসিরহাট লোকসভা নির্বাচনে রেখা পাত্রকে শুভেন্দু অধিকারী প্রস্তাব দিলেন যে স্যার, এই বসিরহাট লোকসভায় জিততে গেলে এখনকার যা পরিস্থিতি,
রেখা পাত্রকে লোকসভার ক্যান্ডিডেট করে। উচ্চ শিক্ষিত নয়, হয়তো 4-5 পর্যন্ত কি 6-8 পর্যন্ত পড়াশোনা করেছে, কিন্তু তার মধ্যে যে দক্ষতা, সেই দক্ষতা এবং তার যে উদার মানসিকতা, মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন। প্রধানমন্ত্রী ডাইরেক্ট, আপনারা নিশ্চয়ই মোবাইলের মাধ্যমে দেখেছেন, তৃণমূলের নেতারাও দেখেছে, তৃণমূলের মা বোনেরাও এই দৃশ্য দেখেছে যে আমার প্রধানমন্ত্রী রেখা পাত্রর সঙ্গে বার্তালাপ করছে এবং তাকে জেতানোর জন্য প্রধানমন্ত্রী প্রেরণা জুগিয়েছে। আপনারা কল্পনা করতে পারেন এই রেখা পাত্র কি প্রাঞ্জল ভাষায় হিন্দিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বাক্যালাপ করেছে। আজকে সেই রেখা পাত্র পশ্চিম বাংলার তথা ভারতবাসীর মাতৃশক্তির আইকন হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছে। আর রেখা পাত্র বসিরহাট লোকসভা থেকে বিপুল ভোটে জিতবে, কোনো সন্দেহ নাই। আর আমাদের প্রার্থী রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বিখ্যাত কবিয়াল অসীম সরকার আমাদের বর্ধমান পূর্ব লোকসভা, পার্শ্ববর্তী লোকসভা দুর্গাপুর কেন্দ্রের যে লোকসভার প্রার্থী, আমাদের প্রাক্তন সভাপতি সাংসদ দিলীপ ঘোষ জিতবে। আর পশ্চিম বাংলায় তৃণমূলের নেতারা কান খুলে শুনে রাখুন, ভারতবর্ষে নরেন্দ্র মোদী 400-র উপরে আসন নিয়ে পুনরায় প্রধানমন্ত্রী হচ্ছে। আর পশ্চিম বাংলায় 30-এর উপরে ভারতীয় জনতা পার্টির লোকসভার নির্বাচিত প্রতিনিধি প্রধানমন্ত্রীর হাতকে শক্ত অবশ্যই করবে। তাই সাধু সাবধান, আপনাদের সাবধান করে দিয়েছি। যা নোংরামি করেছেন এবার নিজেরা সংযত হয়ে যান। আপনার পরিবারকে সুরক্ষা দেওয়ার জন্য আমি বলিনি বিজেপি করতে, আপনি তৃণমূল করুন, কিন্তু ন্যায় নিষ্ঠা সততাকে পাথেয় করে আপনিও রাজনৈতিক ভাবে আমাদের যোগ্য জবাব দিন, আমরা খুশি হব। এই কথা বলে তৃণমূলী ভাইদেরকেও আমি শুভেচ্ছা জানাই, তাদের মা বোনদেরকেও বিনম্র প্রণাম জানাই। আর এখানে যারা উপস্থিত আমার বক্তব্য শুনছেন সকলকে বিনম্র শ্রদ্ধা, আমার থেকে বয়সে যারা ছোট তাদের গৈরিক অভিনন্দন আর ছোটদের স্নেহের আন্তরিক ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য এখানে বিরাম দিলাম। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। এরপর আমাদের সামনে বক্তব্য রাখবেন পূর্বস্থলী উত্তর বিধানসভার 1 নম্বর মন্ডলের মন্ডল সভাপতি অর্থাৎ ব্লক সভাপতি